হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে অনেকে রিকোয়েস্ট করছিলেন যে ITR-2 নিয়ে একটা ভিডিও আনার। তা আজকে আমরা আলোচনা করব একটা ITR-2 কীভাবে ফিল আপ করতে পারি। এছাড়া কারো যদি শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডের ট্রানজ্যাকশন থাকে তাহলে ITR-2 অথবা ITR-3 যেটাই হোক না কেন তার ফর্ম ফিল আপ আমরা কীভাবে করতে পারি। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে 10 সেকেন্ড চেয়ে নেব। আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করার। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর সবার লাস্টে বলবো, এই ধরনের ভিডিও যাদের প্রয়োজন তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তাহলে চলে যাই ভিডিওর পরবর্তী অংশে। প্রথমে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য যেই কাজটি করতে হবে সেটা হলো আমাদের ইনকাম ট্যাক্স পোর্টালে ঢুকতে হবে। পোর্টালে ঢুকে যাওয়ার পর ই ফাইল সেকশানে আসতে হবে। ই ফাইল থেকে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন, এখানে আমাদের 23-24 সিলেক্ট করতে হবে। 23-24 অনলাইন, কন্টিনিউর পরে এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে ITR-2 সিলেক্ট করে প্রসিড করতে হবে। লেট গেট স্টার্টেড, ওপরের অপশানটি আমরা সিলেক্ট করে দেবো। যদি আমাদের ইনকাম ট্যাক্সেবল না হয় তাহলে আমরা আদার্স অপশান সিলেক্ট করতে পারি। এরপরে কিন্তু আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট উইন্ডো খুলে এসেছে। এখানে আমাদের প্রথমে জেনারেল ইনফরমেশান এই বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে। তারপরে আমাদের ইনকামের সেকশন, অর্থাৎ কত ধরনের ইনকাম হয় তার এখানে কিন্তু সমস্ত জিনিস দিয়ে দিয়েছে। যেগুলো আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য আছে সেইগুলো আপনি কিন্তু টিক করবেন, বাকি আনটিক অবস্থায় ছেড়ে দেবেন। ধরে নিলাম আপনার স্যালারি থেকে ইনকাম আছে, হাউস প্রপার্টি থেকে ইনকাম আছে, ক্যাপিটাল গেন থেকে ইনকাম আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই 3টে জিনিস সিলেক্ট করতে পারেন। সাথে আদার সোর্স অফ ইনকাম, ব্যাঙ্ক ইন্টারেস্ট বা অন্যান্য ধরনের ইনকাম যদি থাকে আপনি আদার সোর্সে ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনি কন্টিনিউ করতে পারেন। আবার কন্টিনিউ, এখানে কিন্তু আপনি স্কিপ করে বেরিয়ে চলে যেতে পারেন। স্কিপ করে বেরিয়ে গেলে কিন্তু আমরা চলে যাব আমাদের ফর্মের মধ্যে চলে যাওয়ার পরে প্রথমেই কিন্তু আমাদের কাছে যে অপশানটি আসবে সেটি হলো পার্ট এ, জেনারেল ইনফরমেশন। জেনারেল ইনফরমেশনে আমাদের ন্যাচারালি আমাদের অ্যাড্রেস এবং আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া থাকে। এটা কিন্তু প্রতি বছর আমাদের ফর্ম ফিল আপের সময় করতে হয়। যদি আপনার জেনারেল ইনফরমেশন সঠিক না থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখে নিন। এই ভিডিওটি দেখার পর আপনি যদি আপনার সেটিংসের মধ্যে এই জিনিসগুলো ঠিক করে রাখেন তাহলে কিন্তু প্রতি বছর এটা আপনাকে ঠিক করার প্রয়োজন হবে না। এরপরে চলে যাই আমরা ফর্মের মধ্যে, জেনারেল ইনফরমেশনের মধ্যে চলে গেলাম। পার্সোনাল ইনফরমেশন জেনারেলি আমাদের প্যান কার্ডে যেটা থাকে সেটাই এখানে থাকে। যদি কোনো ভুল থাকে আপনার প্যান কার্ড কারেকশান করতে হবে। কন্ট্যাক্ট ডিটেলের মধ্যে আপনার অ্যাড্রেস থাকবে। যদি কোনো ধরনের কোনো চেঞ্জেস করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি এই এডিট অপশানে গিয়ে আপনার এই চেঞ্জেস করতে পারেন। ফাইলিং স্ট্যাটাসে আপনি যাবেন। ফাইলিং স্ট্যাটাসে গিয়ে এখানে কিন্তু আপনার 139(1) সিলেক্ট করতে হবে যদি ডিউ ডেটের মধ্যে ফাইল করেন। এছাড়াও আপনার এখানে নো রেখে দিতে পারেন। এছাড়া রেসিডেন্ট অপশানে গিয়ে আপনার রেসিডেন্ট 182 ডেজ, মোর দ্যান 182 ডেজ, এখানে সব নো ক্লিক করে সেভ করে দেবেন। ব্যাঙ্ক ডিটেলে আপনি আসবেন। ব্যাঙ্ক ডিটেলে আসার সময় কিন্তু আপনাকে দেখতে হবে সমস্ত ব্যাঙ্ক ভ্যালিডেট করা আছে নাকি। অ্যাটলিস্ট একটা ব্যাঙ্ক কিন্তু ভ্যালিডেট করা থাকতে হবে। ভ্যালিডেট না করা থাকলে কিন্তু আপনি ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবেন, কিন্তু আপনার যদি কোনো রিফান্ড থাকে সেক্ষেত্রে কিন্তু সেই রিফান্ড আপনার কাছে আসবে না। সুতরাং ভ্যালিডেশন খুব ইম্পর্টেন্ট। ভ্যালিডেশন করা থাকলেও আরেকটা জিনিস অবশ্যই দেখে নেবেন, নমিনেটেড ফর রিফান্ড বলে যে অপশানটি আছে সেখানে ক্লিক করে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ভ্যালিডেট করা আছে সেটি ব্লু টিক করা আছে নাকি। যদি ব্লু টিক করা থাকে কোনো অসুবিধা নেই, আপনি আপনার ফর্মের পরবর্তী অংশে চলে যেতে পারেন। সেকেন্ড অপশানে আপনার স্যালারি অপশানের সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, ITR-1 এর সাথে ITR-2 এর একটা জিনিসের পার্থক্য থাকে। সেটা হলো ITR-2 ফিল আপ করার সময় আমাদের কিন্তু আমাদের এমপ্লয়ারের ফুল অ্যাড্রেস এখানে প্রোভাইড করতে হয়। এখানে কিন্তু 10 নম্বর অপশানাল আমরা চাইলে দিতে পারি, নাও দিতে পারি, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আমাদের এখানে এমপ্লয়ারের নাম দিতে হবে, এমপ্লয়ারের অ্যাড্রেস দিতে হবে, এছাড়া এমপ্লয়ারের সিটি দিতে হবে। এখান থেকে স্টেট সিলেক্ট করার চেষ্টা করবেন না, এই সিলেকশন কিন্তু হবে না। আপনাকে পিনকোড দিতে হবে। পিনকোড দেওয়ার পর অটোমেটিক এটা চলে আসবে। এরপরে আপনাকে বাঁচতে হবে আপনি কোন ধরনের এমপ্লয়ি, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, নাকি আপনি কোনো পেনশনার, নাকি আদার্স পেনশনার, নাকি আদার্স বলে অপশান যেটি আছে সেটিও আপনি সিলেক্ট করে দিতে পারেন যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়। এরপরে আপনার স্যালারির ডিটেল দিতে হবে। আমার এখানে বেসিক স্যালারি আমি দিয়ে দিচ্ছি। বেসিক স্যালারি দিয়ে দেওয়ার পরে আপনার কিন্তু কোনো ধরনের কোনো পারকিউজিট যদি থাকে সেটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন। পারকিউজিটের মধ্যে যেগুলো পড়বে সেগুলো হলো অ্যাকোমোডেশন, কার যদি আপনার অফিস আপনাকে দিয়ে থাকে, ইলেকট্রিক, গ্যাস, ওয়াটার, হলিডে এক্সপেন্সেস ইত্যাদি পারকিউজিট কিন্তু অফিস দিয়ে থাকে। যদি দেওয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ফর্ম 16-এ সেটির উল্লেখ থাকবে। যদি না থাকে আপনার এমপ্লয়ারের সাথে অবশ্যই কথা বলে নেবেন এই ব্যাপারে।
এরপরে আপনি অ্যাড করে দেবেন। আপনার স্যালারি সেকশনের কাজ কিন্তু শেষ হয়ে গেল। এরপরে আপনি চলে আসবেন নিচে এসে কনফার্ম করে দেবেন। আর এরপরে যদি আপনার হাউস প্রপার্টি থেকে কোনো রোজগার থাকে তাহলে হাউস প্রপার্টি সেকশনে ক্লিক করবেন। আপনার কাছে আবার একটি উইন্ডো খুলে আসবে যেখানে আপনার হাউস প্রপার্টির যে রোজগার আছে সেই রোজগার কিন্তু এখানে বসাতে হবে। হাউস প্রপার্টির মধ্যে চলে আসার পর প্রথমে আমাদের অ্যাড ডিটেল করতে হবে। অ্যাড ডিটেল দেওয়ার পর আমাদের কিন্তু হাউস প্রপার্টির যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে। ধরে নিলাম আমরা শ্যামবাজার, টাউন কলকাতা, স্টেট ওয়েস্ট বেঙ্গল, কিন্তু ওয়েস্ট বেঙ্গল নিলে এখানে এখন বসবে না। আমি ধরে নিলাম 700005 আমি দিয়ে দিলাম, অটোমেটিক্যালি স্টেট ওয়েস্ট বেঙ্গল চলে আসলো। এবার ওনার অফ দ্য প্রপার্টি, অর্থাৎ সে কি নিজে ওনার যে ফাইল করছে, নাকি অন্য কেউ মাইনর ওনার আছে, নাকি স্পাউস ওনার আছে, নাকি আদার্স বলে যে অপশানটি আছে সেখানে আপনি সিলেক্ট করতে পারেন। এখানে ক্ষেত্রে সেলফ আছে, সেলফ আমি চুজ করে নিলাম। এবার এখানে জিজ্ঞাসা করছে কোনো ওনারও আছে নাকি, অর্থাৎ উনি কি একাই এই বাড়ির মালিক নাকি অন্য কারো এই বাড়ির উপর শেয়ার আছে। এক্ষেত্রে আমি নো করে দিলাম, অর্থাৎ 100%ই উনি এই বাড়ির ওনার। এইবার এই ক্ষেত্রে লিখতে হবে সেলফ অকুপাইড নাকি লেট আউট, অর্থাৎ নিজে থাকে নাকি বাড়ি ভাড়া দেওয়া হয়ে থাকে। সেলফ অকুপাইড যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারেস্ট পেয়েবল অন বরোড ক্যাপিটাল, অর্থাৎ আমরা যদি বাড়ি ভাড়া বাবদ কোনো লোন নিয়ে থাকি এবং সেই লোনের জন্য যদি কোনো ইন্টারেস্ট পেমেন্ট করে থাকি সেই ইন্টারেস্ট কিন্তু এইখানে বসাতে হবে। এছাড়াও আপনার যদি লেট আউট হয়, অর্থাৎ আপনি বাড়ি ভাড়া দিয়ে থাকেন, তাহলে আপনার টেনেন্টের নাম এখানে দিতে হবে। আমি ABC দিয়ে দিলাম। টেনেন্টের প্যান নম্বর দিয়ে দিতে হবে, যদিও প্যান নম্বর এখানে ম্যান্ডেটারি করেনি, তবুও আমি এখানে যদি ABCDE 1 2 3 4 দিয়ে দিই। এবার আমি কিন্তু এখানে সেভ অপশানে ক্লিক করতে পারি। সেভ অপশানে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এবার রয়েছে গ্রস রেন্ট রিসিট, অর্থাৎ আমি টোটাল রেন্ট কত পেয়েছি। আমি ধরে নিলাম আমি 2 লাখ টাকা রেন্ট পেয়েছি, আমি এখানে 2 লাখ টাকা বসিয়ে দিলাম। অ্যামাউন্ট রেন্ট হুইচ ক্যানট বি রিয়েলাইজ, অর্থাৎ কোনো রেন্ট কি আছে যেটা রিয়েলাইজ হওয়া সম্ভব নয়। আমি এখানে 50,000 বসিয়ে দিলাম, যে এটা ব্যাড রেট হয়ে গেছে, এটা আমরা রিয়েলাইজ করতে পারবো না। ট্যাক্স পেইড টু লোকাল অথরিটি, মিউনিসিপ্যালিটি অথবা পঞ্চায়েত অথবা কর্পোরেশনকে যদি আপনি কোনো ট্যাক্স পেমেন্ট করে থাকেন, আমি এখানে ধরে নিলাম যে 5,000 টাকা পেমেন্ট করা হয়েছে। 5,000 টাকা পেমেন্ট করার পর কিন্তু আমাদের টোটাল যে প্রফিট দাঁড়ালো সেটা কিন্তু 1,45,000 টাকা। এই 1,45,000 টাকার মধ্যে থেকে আরও 30% গভর্নমেন্ট বাদ দেবে স্ট্যান্ডার্ড ডিডাকশান হিসাবে। সেই 30% বাদ দেওয়ার পর এটা 43,500 টাকা বাদ পড়েছে। বাদ পড়ার পর আমাদের টোটাল যে ইনকাম হচ্ছে সেটা 1,01,000 টাকা, সেটা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। এবার আমরা নিচে এসে কনফার্ম করতে পারবো। আপনার যদি আরও কোনো হাউস প্রপার্টি থাকে, অর্থাৎ একাধিক হাউস প্রপার্টি থাকে, সেক্ষেত্রে কিন্তু আরও অ্যাড করার অপশান রয়েছে। আপনি যতগুলো ইচ্ছা বাড়ি ভাড়া এখানে দেখাতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এবার আমরা মেন সেকশানে চলে আসি, যেটা হলো আমাদের ক্যাপিটাল গেন। আমাদের ক্যাপিটাল গেন সেকশানে ঢোকার পরেই কিন্তু আমাদের এখানে দেখাবে যে আমরা কি বাড়ি অথবা জমি বিক্রি করে কোনো ইনকাম হলে সেটা আমরা এখানে দেখাতে চাই, নাকি আমরা শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড বিক্রির জন্য সেটা আমরা দেখাতে চাই। যদি আমাদের জমি বাড়ি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট অপশানে ক্লিক করতে হবে। যদি আমাদের শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড হয় এবং শেয়ার মিউচুয়াল ফান্ড যদি লং টার্ম ক্যাপিটাল গেন হয়, তাহলে কিন্তু আমাদের 3 নম্বর অপশান, অর্থাৎ 112A যে অপশানটি আছে সেটি সিলেক্ট করতে হবে। আর যদি আমাদের শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয় তাহলে কিন্তু আমাদের প্রথমে 111A অপশানটি সিলেক্ট করতে হবে। ভিডিওটি একটু তাড়াতাড়ি বলে ফেলছি আমি জানি, কেননা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। না হলে আপনারা চেষ্টা করবেন যদি কোনো অসুবিধা হয় একটু পেস কমিয়ে তারপরে ভিডিওটি শোনার, নাহলে কিন্তু ভিডিওটি অনেক বেশি লেন্দি হয়ে যাবে। যাই হোক, আমরা এখানে 3টে অপশানে ক্লিক করে দিলাম যাতে আমরা এই 3টে অপশানই দেখাতে পারি। কন্টিনিউ সেকশানে আমরা চলে গেলাম। এবার আপনার যদি ল্যান্ড অথবা বিল্ডিং থেকে কোনো ক্যাপিটাল গেন হয় তাহলে কিন্তু আপনার প্রথম অপশানে সিলেক্ট করে অ্যাড ডিটেল করতে হবে। অ্যাড ডিটেল করে তারপরে আপনাকে এখানে লিখতে হবে যে আপনার বাড়িটি কবে কেনা হয়েছে। যদি দেখা যায় আপনার বাড়িটি 2001-এর আগে কেনা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার 1 এপ্রিল 2001-এর ডেটই বসাতে হবে। কিন্তু আপনার যদি বাড়ি 2001-এর পরে কেনা হয়ে থাকে তাহলে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আপনি কিন্তু চাইলে যেই ডেটে আপনি বাড়িটি কিনেছেন সেই ডেটই এখানে বসাতে পারবেন। আমি র্যান্ডামলি এখানে একটা ডেট সিলেক্ট করে নিলাম। আমাদের কাছে 2009-এর ডেট এসছে। এরপর আমাদের কোন ডেটে আমরা বিক্রি করেছি সেই ডেটটি আমাদের এখানে দিতে হবে। ধরে নিলাম আমরা এখানে জানুয়ারি 2023-এ এই প্রপার্টিটি বিক্রি করা হয়েছে। করে ক্যালকুলেট করলে কিন্তু অটোমেটিক্যালি প্রপার্টিটি আমাদের কাছে কত দিনের জন্য ছিল সেটা এখানে শো করবে এবং আমাদের দেখিয়ে দেবে এটা লং টার্ম ক্যাপিটাল গেন না শর্ট টার্ম ক্যাপিটাল গেন। এরপরে আমাদের অ্যাড করতে হবে। অ্যাড করার পর ফুল ভ্যালু কনসিডারেশন, অর্থাৎ আমরা এই প্রপার্টিটি বিক্রি করার পরে কত টাকা আমরা পেয়েছি। এখানে আমরা ধরে নিলাম 20 লাখ টাকা পেয়েছি। এরপরে কিন্তু দেখাচ্ছে যে
ভ্যালু অফ দ্য প্রপার্টি অ্যান্ড স্ট্যাম্প ভ্যালুয়েশন, অর্থাৎ গভর্নমেন্ট ভ্যালুয়েশনে এই প্রপার্টিটির ভ্যালু কত আছে। আমরা যদি দেখি যে ভ্যালুয়েশন 19 লাখ টাকা রয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো কারণে প্রপার্টির ভ্যালুয়েশন যদি 23 লাখ টাকা হয়, সেক্ষেত্রে কিন্তু যেটি বেশি অর্থাৎ 20 লাখ আর 23 লাখ এই দুটোর মধ্যে যেটি বেশি তার উপরে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্রফিট হিসাব করবে। তা আমরা এখানে ধরে নিচ্ছি 20 লাখ টাকাই আমাদের এই ভ্যালুয়েশন রয়েছে, সুতরাং আমাদের চিন্তার কোনো কারণ নেই। এবার আমাদের প্রপার্টির উপর টোটাল যে খরচা সেটা হলো 7,88,000 টাকা, অর্থাৎ আমাদের প্রফিট দাঁড়িয়েছে 12,11,000 টাকা। এটার উপর কিন্তু আমাদের লং টার্ম ক্যাপিটাল গেনে ট্যাক্স দিতে হবে। এবার নিচে আসলেই কিন্তু দেখা যাচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাদের কাছে বেশ কিছু ডিটেলস চাইছে, যে আমাদের বাড়িটি কে কিনেছে, তার প্যান নাম্বার কী আছে, তার আধার নাম্বার কী আছে, তার পার্সেন্টেজ অফ শেয়ার অর্থাৎ দুজন মিলে কিনেছে নাকি একা কিনেছে, কত লাখ টাকায় কিনেছে, আমাদের 20 লাখ টাকায় কিনেছে 20 লাখ টাকা, তার অ্যাড্রেস কী আছে, তার পিনকোড কী আছে ইত্যাদি জিনিস কিন্তু আমাদের কাছে জানতে চাইছে। এগুলো আমাদের বসিয়ে এখানে অ্যাড অপশানে ক্লিক করে এখানে অ্যাড করে দিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। এরপরে আমরা চলে আসি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। মিউচুয়াল ফান্ডে প্রথমে আমরা ধরবো শর্ট টার্ম ক্যাপিটাল গেন, কেননা শর্ট টার্ম ক্যাপিটাল গেন অনেকটাই ইজি রয়েছে আমাদের। শর্ট টার্ম ক্যাপিটাল গেনে ক্লিক করে আমরা 111 সিলেক্ট করে নেব। এখানে আমাদের কিন্তু কনসোলিডেটেড একটা ফিগার লাগবে, টোটাল ফিগার শর্ট টার্ম ক্যাপিটাল গেনে টোটাল কত লাখ টাকার আমরা বিক্রি করেছি, ধরে নিলাম না 10 লাখ টাকার আমরা বিক্রি করেছি। এরপরে আমাদের কস্ট অফ অ্যাকুইজিশন অর্থাৎ কত লাখ টাকা এই শেয়ারগুলো অথবা মিউচুয়াল ফান্ড আমরা কিনেছি, আমি ধরে নিলাম 8 লাখ টাকার কিনেছি। 8 লাখ টাকা থেকে 10 লাখ টাকা বাদ যাওয়ার পরে কিন্তু প্লেন আমাদের 2 লাখ টাকা প্রফিট এখানে চলে আসলো। সুতরাং শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু আমাদের এক্ষেত্রে হচ্ছে না। এরপর আমরা লং টার্ম ক্যাপিটাল গেনে চলে যাব। লং টার্ম ক্যাপিটাল গেনে যাওয়ার জন্য আমাদের নিচে এই 112 যে অপশানটি রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে, ক্লিক করে অ্যাড ডিটেল করতে হবে। এখানে কিন্তু আমাদের দুটো অপশান পাবো, আমাদের ভিউ শিডিউল 112 অপশানে ক্লিক করতে হবে, অ্যাড ডিটেল করতে হবে। অ্যাড ডিটেল করার পর যে দুটো অপশান পাওয়া যাবে, আমাদেরকে প্রথমেই জিজ্ঞাসা করছে যে 31 জানুয়ারি 2018 পরে কি আমরা শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড কিনেছি। যদি 31 জানুয়ারি 2018 পরে ওই শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড কিনি, তাহলে কিন্তু আমাদের কাছে একবারে জলের মতন সোজা ব্যাপারটা হয়ে যাবে, ঠিক যেরকমভাবে আমাদের শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে হয়েছিল। এখানে আমাদের কস্ট অফ অ্যাকুইজিশন অর্থাৎ কত টাকায় জিনিসটি আমরা কিনেছি সেটা আমাদের দিতে হবে, ধরে নিলাম 8 লাখ টাকায়। এক্সপেন্সেস যদি কিছু হয়ে থাকে নো, ফুল ভ্যালু কনসিডারেশন অর্থাৎ বিক্রি করে আমরা কত পেয়েছি, ধরে নিলাম 6.5 লাখ টাকা আমরা পেয়েছি, অর্থাৎ 1.5 লাখ টাকা আমাদের লোকসান হয়েছে। এরপরের অপশানে চলে যাই, অ্যাড অ্যানাদার করার পর অন বিফোর 31 জানুয়ারি অর্থাৎ 31 জানুয়ারির আগে যদি আমরা এই শেয়ারটি কিনে থাকি, সেক্ষেত্রে আমাদের কী হবে, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা, আমরা যতগুলো শেয়ার কিনে থাকবো তার প্রত্যেকের আইএসআইএন নম্বর কিন্তু আমাদের দিতে হবে। আইএসআইএন নম্বর দেওয়ার সাথে সাথেই কিন্তু সেই শেয়ারের নাম অথবা মিউচুয়াল ফান্ডের নাম অটোমেটিক আমাদের কাছে চলে আসবে। আর নম্বর অফ ইউনিট, কত ইউনিট আমরা কিনেছি, 100 ইউনিট কিনেছি। সেল প্রাইস পার ইউনিট আমি ধরে নিলাম 11 টাকা 25 পয়সা। কস্ট অফ অ্যাকুইজিশন অর্থাৎ কত টাকায় ওই প্রোডাক্টটি আমরা কিনেছিলাম, কস্ট অফ অ্যাকুইজিশন ধরে নিলাম 800 টাকা। এইবার আমাদের এখানে দিয়েছে ফেয়ার মার্কেট ভ্যালু অ্যাজ অন 31 জানুয়ারি 2018 অর্থাৎ 2018-তে এই শেয়ারটির ফেয়ার মার্কেট ভ্যালু কত আছে। এর জন্য কিন্তু আপনার যে ব্রোকার আছে তার কাছ থেকে একটা স্টেটমেন্ট নিলেই আপনি বুঝতে পেরে যাবেন এর ফেয়ার মার্কেট ভ্যালু কত আছে। যদি একান্তভাবে না পান তাহলে কিন্তু গুগল সার্চ করলেও আপনি পেয়ে যাবেন। ধরে নিলাম এই শেয়ারটির সেই সময় ফেয়ার মার্কেট ভ্যালু ছিল 10 টাকা 75 পয়সা, তাহলে আমি এখানে 10 টাকা 75 পয়সা দেবো, এক্সপেন্সেসের ঘরে 0, আমি সেভ করে দেবো। সেভ করার পরেই কিন্তু আমাদের এখানে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে আসবে আমাদের কত প্রফিট অথবা লোকসান হয়েছে। এইখানে আমাদের 2 নম্বর কলামে আমরা কিন্তু সাইডে গেলেই দেখতে পাবো, এইখানে কিন্তু আমাদের টোটাল প্রফিট 50 টাকা শো করছে, যেই শেয়ারটি আমরা 31 জানুয়ারি 2018 আগে কিনেছি। আর আমাদের টোটাল লস অর্থাৎ 31 জানুয়ারি 2018 পরে যেটা কিনেছি তাতে 1.5 লাখ টাকা শো করছে। তাহলে কিন্তু ক্যাপিটাল গেনের অ্যাট এ গ্ল্যান্স যদি আমরা এখানে দেখি, তাহলে কিন্তু শর্ট টার্ম ইকুইটি থেকে আমাদের 2 লাখ টাকা প্রফিট, 1.5 লাখ টাকা মতন আমাদের লোকসান হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন থেকে। এছাড়া টোটাল লং টার্ম ক্যাপিটাল গেন অর্থাৎ আমাদের বাড়ি থেকে যে রোজগার হয়েছিল সেখান থেকে ধরে আমাদের টোটাল 10,61,000 টাকা, আর পুরো আমাদের ক্যাপিটাল গেন থেকে 12 লাখ টাকা আমাদের ইনকাম হচ্ছে। এরপরে কিন্তু আমাদের নিচে গিয়ে এফ কলামে গিয়ে আমাদের ইনফরমেশান দিতে হবে কোয়ার্টার ওয়াইজ, অর্থাৎ আমরা যে প্রফিট করেছি সেই প্রফিটগুলো আপ টু 15ই জুন পর্যন্ত কত টাকার করেছি, 16ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত কত টাকার করেছি, 16ই সেপ্টেম্বর থেকে 15ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর থেকে
15ই মার্চ, এছাড়া 15ই মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত আমাদের কত টাকা প্রফিট হয়েছে সেগুলো কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে দিতে হবে। তা প্রথমে আমি একটাই এক্সাম্পল দিয়ে দেখে নিন। ধরে নিলাম আমাদের যে লং টার্ম ক্যাপিটাল গেন হয়েছিল বাড়ি থেকে 12,11,794 টাকা, সেটা আমাদের জুন কোয়ার্টারে হয়েছিল। তাহলে আমাদের এখানে লং টার্ম ক্যাপিটাল গেন আমাদের যদি জুন কোয়ার্টারের মধ্যে হয়ে থাকে, এখানে আমাদের দেখে নিতে হবে 15ই জুনের মধ্যে, তাহলে কিন্তু আমাদের 12,11,794, আর বাকি জায়গাগুলো আমাদের 0 করে দিতে হবে। তাহলে কিন্তু এই ধরনের কোনো অ্যালার্ট আমাদের দেবে না। ঠিক একই রকমভাবে শর্ট টার্ম ক্যাপিটাল গেন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আলাদা আলাদা কোয়ার্টার অনুযায়ী আমাদের দিতে হবে। এছাড়া লং টার্ম ক্যাপিটাল গেনের শেয়ারের ক্ষেত্রেও কিন্তু আমাদের কোয়ার্টার অনুযায়ী আলাদাভাবে দিতে হবে। এর জন্যই আমি সবসময় বলি, আপনি যখন ক্যাপিটাল গেন স্টেটমেন্ট আপনার ব্রোকারের কাছ থেকে নেবেন, এছাড়া আপনি যদি ক্যাম্পস বা কার্বি থেকে আপনার ক্যাপিটাল গেন স্টেটমেন্ট নিয়ে থাকেন, তাহলে অবশ্যই দেখে নেবেন আপনার ক্যাপিটাল গেন স্টেটমেন্ট জানি খুবই সাজানো গোছানো হয়। ঠিক এইখানে আমরা যেভাবে দেখতে পাচ্ছি একটা ক্যাপিটাল গেন স্টেটমেন্ট রয়েছে, এখানে কিন্তু 1/4 থেকে 15/6, এছাড়া প্রতিটা কোয়ার্টার ওয়াইজ আলাদা আলাদাভাবে দেওয়া আছে। ঠিক সেই রকমভাবে জানি আপনার ক্যাপিটাল গেন স্টেটমেন্ট থাকে, তাহলে ওই ব্রেকআপটা যখন আপনি করবেন তখন কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই সহজ হবে। এরপরে যদি আপনি আপনার ফর্ম কনফার্ম করতে যান, তাহলে কিন্তু যদি সমস্ত কিছু ঠিকঠাক না থাকে, এই ধরনের নোটিশ কিন্তু ইনকাম ট্যাক্স আপনাকে দেবে আপনার ফর্মের মধ্যে যে এই ব্রেকআপগুলো বসানো হয়নি। আমি এই ক্ষেত্রে ক্যান্সেল করে দিচ্ছি, কেননা এই সমস্ত কিছু করতে অনেকটা সময় চলে যাবে। এরপরে কিন্তু আপনাদের ইনকাম ফ্রম আদার সোর্স, অর্থাৎ আমাদের ডিভিডেন্ড থেকে কোনো ইনকাম হলে, এছাড়া আপনার সেভিংস অ্যাকাউন্ট, এছাড়া এফডি থেকে কোনো ইন্টারেস্ট পেলে আপনি কিন্তু এখানে বসিয়ে দিতে পারবেন। আশা করি এই সব জিনিস আপনি আগেও দেখেছেন আমাদের ভিডিওতে, এবং আপনি নিজেই পারবেন এই ফর্ম ফিল আপ করতে। এছাড়াও যদি কোনো জায়গায় ফর্মে ভুল থাকে, তাহলে কিন্তু আপনার কাছে ইনকাম ট্যাক্স একটা ইন্টিমেশনও দিয়ে দেবে যে আপনার ফর্মে ভুল আছে। আশা করি বাকিগুলো আপনি করে নিতে পারবেন। এরপরে শিডিউল ডি, অর্থাৎ আপনার যদি মেডিক্লেম থাকে, তাহলে কিন্তু আপনার মেডিক্লেম শিডিউল 80D-তে আপনি বসাতে পারবেন। এছাড়া এইখানে শিডিউল ভিআইএ, অর্থাৎ আপনার যদি কোনো ধরনের কোনো ডিডাকশান থাকে, সেটা 80C হতে পারে, 80TTA হতে পারে, 80TTB হতে পারে, 80GG হতে পারে। সমস্ত ধরনের 80 যে ডিডাকশানগুলো পাওয়া যায় শিডিউল ভিআই এর মধ্যেই পাবেন। এখানে পার্ট বি, এখানে আসলে কিন্তু এখানে আপনি সিলেক্ট করলে 80C, 80 এই ধরনের সমস্ত ধরনের ডিডাকশান পেয়ে যাবেন। এরপরে কোনো ডিডাকশান যদি আপনি না পান, নিচে আসবেন, নিচে এসে আবার অ্যাড অ্যানাদার করবেন। এখানেও কিন্তু অনেক ধরনের ডিডাকশান আপনি এখানে পেয়ে যাবেন। আপনার ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য হবে সেগুলো দিয়ে আপনি ফর্ম ফিল আপ করে দিতে পারেন। এরপর আমরা চলে যাই ভিডিওর একেবারে লাস্টের অংশে। ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে আমি জানি। অ্যাকচুয়ালি ITR-2 এত বড় একটা ভাস্ট ফর্ম, এটাকে পুরোপুরি রকমভাবে যদি দেখাতে হয় তাহলে প্রায় 1 ঘন্টার ব্যাপার হয়ে যায়। 1 ঘন্টা আমার মনে হয় না কেউ ধৈর্য ধরে বল এই ধরনের ফর্ম দেখার জন্য। তার থেকে আমরা আগামী দিনে ছোট ছোট পার্টে ভাগ করে ITR-2 ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় আমরা দেখে নেব। এরপরে আমাদের সবার লাস্টে চলে আসবে পার্ট বিতে, অর্থাৎ আমাদের টোটাল যে ইনকাম আছে সেটা কিন্তু আমাদের পার্ট বিতে শো করবে। স্যালারি থেকে আমরা কত রোজগার করেছি, হাউস প্রপার্টি থেকে কত রোজগার করেছি, ক্যাপিটাল গেন থেকে কত রোজগার করেছি, ইনকাম ফ্রম আদার সোর্স থেকে কত রোজগার করেছি, সমস্ত ইনফরমেশান কিন্তু আমাদের এখানে চলে আসবে। এবং টোটাল আমাদের ক্যারি ফরওয়ার্ড কত হচ্ছে, সমস্ত ধরনের ইনফরমেশান চলে আসবে। আমাদের কনফার্ম করে দিতে হবে। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই। এরপরে লাস্টে যে কলাম থাকবে সেই কলামটি কিন্তু আমাদের ট্যাক্স কম্পিউটেশনের, অর্থাৎ আমাদের এখানে কত টাকা ট্যাক্স হচ্ছে এবং আমাদের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে নাকি সেটা কিন্তু আমাদের এখানে শো করবে। টোটাল আমাদের ট্যাক্স পেয়েবেল দেখাচ্ছে 3,57,000 টাকা। আমাদের পে নাও করলে আমরা সেই পেজে রিডাইরেক্ট হয়ে যাব, যেখান থেকে আমরা ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে পারবো। আমরা পে লেটার করে দিলাম। অবশ্যই আপনি আপনার ইনকাম ট্যাক্স যখন ফাইল করবেন তখন পে নাও করে তারপরে পেমেন্ট করে তারপরে এটা ইনকাম ট্যাক্স ফাইল করবেন। আমি জাস্ট এখানে দেখানোর জন্য পে লেটার করে দিলাম। এবার প্রিভিউ রিটার্ন অপশান আছে আমাদের এখানে, ক্লিক করব। ক্লিক করার পর প্রিভিউ করব। রিভিউ করে কিন্তু আমরা দেখে নিতে পারি আমাদের ইনকাম ট্যাক্সের সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি। রিভিউ করার পরে কিন্তু ইনকাম ট্যাক্স ফর্মটি আপনার কাছে PDF আকারে চলে আসবে, যার ফলে কিন্তু সেই ফর্মটি আপনার দেখতে অনেক সুবিধা হবে। যদি আপনার কোনো ধরনের কোনো কনফিউশন থাকে তাহলে আমি অবশ্যই বলবো PDF ফর্মটি একবার প্রিন্ট করে নিন। প্রিন্ট করে নিয়ে একবার হাতে কলমে চেক করে নিন আপনার সমস্ত কিছু ঠিক আছে কিনা। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে পরবর্তী স্টেপে চলে যান, আপনার ইনকাম ট্যাক্সটি ভ্যালিডেশন করে নিন এবং সাবমিট করে নিন। এবং সেটা কিভাবে করতে হয় আপনারা পূর্বে যে ভিডিওগুলো আছে সেখানে অবশ্যই দেখেছেন। তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। যদি ভিডিওটি ইনফরমেটিভ হয় তাহলে বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো কন্টেন্ট সাজেস্ট করার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।